বাংলাদেশের রাজনীতিতে আজকে কয়েকটা ঘটনা ঘটে গেল। এর মধ্যে একটা হলো আম, জামায়াতের সাথে এনসিপি এবং এলডিপির অ্যালায়েন্স গঠিত হলো, which is a remarkable decision or achievement for Jamaat Islami. Definitely it will flourish their alliance. জামায়াতের সাথে বিশেষ করে কর্নেল ওলি আহমেদ সাহেবের যে অ্যালায়েন্স, যেটা মানে ওনার যে যোগদান, this is a game changer, this is a shocker in our politics. Now, জামাতের বিরুদ্ধে ৭১-এর ভূমিকার মানে এখন এই নেরেটিভটাকে will be defended by these two individuals, the freedom fighters, particularly কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। কিন্তু উনি আর আতারুজ্জামান সাহেব অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট তো শুরু করে দিয়েছেন। ফেয়ার এনাফ, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। অর্থাৎ মুক্তিযুদ্ধের নেরেটিভের যে ব্যাপারটা জামায়াতের সাথে এখন এটা তারা ডিফেন্ড করার, তারা না করলেও অনেক মানুষ তারা এটা করবেন। যদিও আমি এটা মনে করি অলওয়েজ ইট ইজ ইন্ডিয়ান ন্যারেটিভ এন্ড উই শুড বি টকিং অ্যাবাউট দ্যাট, বিকজ এটা হচ্ছে জাতিকে বিভক্ত করা, বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার একটা অপকৌশল, পয়জন ইন আওয়ার পলিটিক্স অলওয়েজ। দ্যাটস হোয়াট ইট ইজ। ইট শুড বি টকড অ্যাবাউট। কেননা 54 বছর পরেও এই গুণেরা এটা নামে গুড় বিরোধী। আপনি জামাতকে নিয়ে অনেকগুলো বলেন এই করবে সেই করবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এটা মানে বাংলাদেশকে জিম্মি করার one single term, poisonous term, and it's called this one. Here's the stuff. Now, NCP gets it. This is a total, I mean, game changer, like for Jamaat Islami. নতুন প্রজন্মের representatives, তারা may not be widely representative, but at least তারা নতুন প্রজন্মের জুলাইয়ের on the ground এর সৈনিক যারা আছে, তারা এখন জামায়াতের সাথে। It is completely, it has, they will take definitely serious benefit out of it. আমি বলতে পারি বিএনপির সাথে না যাওয়াটা বিএনপির ক্ষতি কিনা আমি মনে করি ইট ইজ এ টোটাল লস, বাট এটা হয়তো ইভেন্চুয়ালি বা একদিন নির্বাচনের আগ পর্যন্ত আমরা এটা 100% বলতে পারবো না, তবে তখন আমরা হয়তো বলতে পারবো যে এটা কি সঠিক ছিল না, মানে খারাপ ছিল। বিএনপি ছেড়ে দিয়েছেন তারা সম্ভবত এরকম কেয়ার পাওয়া, বাট ডেফিনেটলি নতুন প্রজন্মের জেনজির পার্ট অফ রিপ্রেজেন্টেটিভস উইথ জামায়াত এন্ড মুক্তিযুদ্ধের অ্যাক্টিভ সৈনিক যারা আছেন, লাইক বীর বিক্রম, বীর উত্তম, অত কেউ না, বীর বিক্রম, উনি জামায়াতের সাথে। দিস ইজ ডেফিনেটলি উইল ব্রিংস সো মেনি বেনিফিটস ফর জামায়াত ইসলামী। বাট হিয়ার্স দ্য স্টাফ, তাহলে একটা সেকেন্ড থিং হলো বিএনপি এখন জাতীয় পার্টির সাথে করবেন। আমি ইন অ্যাডভান্স বলে দিই, জাতীয় পার্টির সাথে অ্যালায়েন্স বিএনপির করাটা কতটা যৌক্তিক হবে। ঠিক আছে, থিঙ্ক টুয়াইস, আমরা মনে করি যে স্বৈরাচার বা ফ্যাসিজমের অন্যতম সহযোগী জাতীয় পার্টি, এটার সাথে করাটা যৌক্তিক হবে কিনা আমি জানি না, তার মানুষ কিভাবে দেখবেন, কেননা আমি তার মধ্যে আই সি লট অফ চেঞ্জেস ইন অনেস্টলি স্পিকিং। বিশেষ করে উনি অ্যাড্রেসড ফেসিস্ট and Indian aggression. Definitely he talked about it. And I always thank him for this kind of speech, particularly the day one. উনি বলেছেন যে আধিপত্য বিরোধী শব্দটাই গেম চেঞ্জিং ইন হিজ স্পিচ। ট্রাস্ট মি, ডেফিনেটলি এটা ইজ এ গুড সাইন, আমরা মনে করি। আর সেকেন্ড থিং হলো, আমি সরকারকে একটা ধন্যবাদ দিই। আমি আসলে মানে ইউটিউবে লাইভে ছিলাম, বলেন এই প্রথম বাংলাদেশে দেখলাম ভারতে আপনার সংখ্যালঘু নির্যাতন বা মাইনরিটি টর্চারের কারণে বাংলাদেশের সরকার প্রতিবাদ জানাচ্ছেন। গত 2 দিন ধরে বলে আসছি আমরা এটা করা দরকার। ফাইনালি দে হ্যাভ ডান ইট, থ্যাঙ্কস টু দ্যাম। এটা করতে হবে কিভাবে জানেন? বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় প্রপাগান্ডা, মানে কোন বিবেক সম্পন্ন মানুষ গোষ্ঠী এটা করতে পারে। যে ধরনের প্রপাগান্ডা চলছে বর্তমানে অনলাইনে, ভারতীয় প্রপাগান্ডা আনবিলিভেবল। একটা দেশ কতটা ভালনারেবল এদের কারণে, মানে হতে পারে, হবে না হয়তো, বাট যে ধরনের প্রপাগান্ডা মিশিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতীয়রা, আনবিলিভেবল। উই গট টু ট্যাকল দ্যাট। দিস ইজ এ ওয়ার। এই বর্তমান যুগে জানেন তো আপনারা, ওয়ার শুধু আপনি কি বলে এটাকে, এই কি বলে এটাকে, যুদ্ধ বা F-16 আর F-35 মারলেই কিন্তু যুদ্ধ নয়। there are many ways আপনি যুদ্ধ আপনার ভাই আমি মনে করি একটু শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে বলি, গ্রেট মানে সরি আপনার ডিজিটাল ওয়ার যেটা তারা চালু করেছে, এটা প্রতিবাদ জানানো উচিত। এই প্রথম সরকারের উচিত হলো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিদেশি মিডিয়াকে প্রয়োজনে প্লেন ভাড়া বা এয়ারফেয়ার দিয়ে বাংলাদেশে এনে প্রেস ব্রিফিং করে জানানো দেয়ার প্রপাগান্ডা এবং মাইনরিটি নির্যাতন যে হচ্ছে এটা। মনে রাখবেন, এদেরকে যদি আপনি ওদের মোকাবেলা না করতে পারেন, এরা আপনাদের যা ইচ্ছা তাই করবে। কেননা 80% যারা এগুলো করে এরা চরম মূর্খ, অশিক্ষিত মানুষের সংখ্যা, ধর্মান্ধ যারা, আমাদের ধর্মের ইটস এ বিগ প্রবলেম অলওয়েজ। এবং এই যে যারা দেখেন ওই যে বিজেপি বা আরএসএস এর সদস্য, এরা কিন্তু ভারতের ভিতরে সবচেয়ে মূর্খ শ্রেণী যারা আছে হিন্দুদের ভিতরে, এরা কিন্তু এরা। তো এটা একটা গ্রেট প্রবলেম, এটা ভারতকে বিপদগ্রস্ত করবে। বিগ কান্ট্রি, দে শুড বি ইউনাইটেড, বাট ইউনিভার্সলি দে উইল সি, honestly speaking, কারণ একটা দেশকে বিভাজন করার
মাধ্যম, আমি জানি না এটা ভারতের বিদেশ পর্যন্ত কিনা, ভারতের নীতি নির্ধারক যারা আছেন তারা নিশ্চয়ই বুঝেছেন দ্য ক্রাইম ফর হেল্প, বিশেষ করে যারা লিবারেল আছেন এবং কনজারভেটিভ আছেন তারা এটা, এবং এই ঘটনায় সারা পৃথিবী জুড়ে চলছে মাধ্যম এবং ভারতকে নিন্দা জানাচ্ছেন সবাই। প্রেসিডেন্ট ট্রাম্প পার্সোনালি ফোন করেছেন, তার মানে রিপ্রেজেন্টেটিভ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, এই বিষয়টা চলছে এগুলা। বাই দ্য ওয়ে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে আমি এটা বলি যে আপনার সরকার যে অন্তকে প্রতিবাদ জানিয়েছে, সরকারের উচিত হলো আন্তর্জাতিকভাবে একটা প্রেস ব্রিফিং করে জানানো যে ভারতে মাইনরিটি নির্যাতন কি হচ্ছে। খ্রিস্টান বিষয়টা, খ্রিস্টানদের উপর খ্রিস্টান নিধন চলছে ভারতে, ভয়ঙ্কর অবস্থা। ইন দ্য মিন টাইম খালিস্তানপন্থী নেতা উনি বর্তমানে যেটা করেছেন সেটা হলো উনি বলেছেন যে খ্রিস্টানদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার ভারতে, যেহেতু তারা ভারতীয় মানে হিন্দু যারা আছেন সম্প্রদায় তাদের কাছাকাছি থাকতে পারতেছেন না। সুতরাং ট্রাম্প ল্যান্ড, হি প্রপোজড দ্য নেম অফ দিস মানে এরিয়া বা স্টেট মানে প্রভিন্স, ট্রাম্প ল্যান্ড, ভেরি সিগনিফিকেন্ট, মানে নজিবিন ঘটনা। এবং এটা অলরেডি মানে আমেরিকাতেও মানে এটা নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। মূল মানে ঘটনা হলো বাংলাদেশের রাজনীতিতে সীমাহীন ভাঙ্গন চলছে, মানে কোনো নীতি নাই, নৈতিকতা নাই, যে যেদিকে পারতেছে বর্তমানে চুরাচুরি করতেছে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, রাইট? একটা আনবিলিভেবল সিচুয়েশন ইন বাংলাদেশ। এই ক্ষেত্রে আমি মনে করি মানে জুলাই বিপ্লবের পরে যে পরিবর্তন সাধিত হয়েছে, রাজনীতিবিদরা দে ফেইল টু টেক দ্য অ্যাডভান্টেজ আউট অফ ইট টু বিল্ড দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি দে ফেইলড সো ফার অ্যাজ অফ নাও। আমি মনে করি আগামীতে প্রবাসীরা একমাত্র বাংলাদেশকে ঠিক করতে রাখতে পারেন। সুতরাং প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হন, দেশকে রক্ষা করতে চান, এই দেশকে খাওয়ায় কিন্তু প্রবাসীরা, পড়ায় কিন্তু প্রবাসীরা, সবাই আপনারা জানেন। সুতরাং প্রবাসীদেরকে মানে একটা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম মানে গড়ার বা এস্টাবলিশ করার চিন্তা ভাবনা আমার মধ্যে আছে, আগেও ছিল, আমি করতেছি এটা। আমি মনে করি আমরা নতুন করে আবার শুরু করতে হবে। এর বিকল্প দেশকে প্রোটেক্ট করার জন্য এর বিকল্প কোনো কিছু মাধ্যম আছে বলে আমি মনে করি না। কেননা আমরা বারবার বলছিলাম জামায়াত বিএনপির আপনারা ঐক্য থাকেন, বাট পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকবে বেসড অন ইউর own political ideology, right? We don't mind that. I mean, we accept that because it's a different political party. But you guys are মানে look like you grabbing each other flesh. We don't want that. This is where fascism will return and Indian aggression will return into Bangladesh. That's what we told you so many times, but you don't listen to us. You right now, even though you মনে করেন আপনারা এক এক দলের এক একজন বাংলাদেশের মালিক হয়ে গেছেন, you are not the owner of Bangladesh. Let me make it clear, we the people. And যদি কেউ দাবি করতে পারে বাংলাদেশের, তারা হচ্ছে প্রবাসীরা, বিকজ এই দেশকে খাওয়ায় পড়ায় প্রবাসীরা, এবং প্রবাসীরা না থাকলে এদেশের কোনো কিছুই নেই। কারণ একজন রাজনীতিবিদ $100 বাংলাদেশে ফেরত নেওয়ার ক্ষমতা কারণেই, তার ইজ আ বারম লাইন। সো প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হবেন। আমি খুব শীঘ্রই এটা নিয়ে গভীরভাবে চিন্তা করতেছি কোনো কিছু করা যায় কিনা, কি করা যায়। আমি মনে করি রাজনীতিবিদরা দেখেন না এক একটা রাজনৈতিক দল ব্যাঙ্গে যাচ্ছে নিজের স্বার্থের জন্য। যে দলকে বলেছে খুবই খারাপ মারাত্মক অবস্থা, এই দলের সাথে যাচ্ছে, আবার যে দলকে খুবই ভালো একে এখন তিরস্কার দিচ্ছে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এটা নীতি নাই, নৈতিকতা নাই, স্ট্র্যাটেজি নাই, দেশপ্রেম নাই, কমিটমেন্ট নাই কোনো ধরনের। আমি যদি বলি যে তাদের যে মানে দেশের জন্য কমিটমেন্ট সেটা নাই, এ কারণে এগুলো চলছে বাঙ্গনের খেলা। দ্য প্রবলেম ইজ এই বাঙ্গনের